মূল গাছ থেকে আলাদা হয়ে বীজ সমেত ফলকগুলো বাতাসে চক্রাকারে ঘুরে যেতে যেতে উড়ে অবিশ্বাস্য রকমের দূরে চলে যায় এবং তারপর মাটিতে পড়ে। ওই গাছটার গোড়ার ঘাসগুলো তখনও সবুজ ছিল। হঠাৎ দেখি সেই ঘাসের মধ্য থেকে একটা মানুষের হাত বেরিয়ে রয়েছে। হাতের 5টা আঙুল ছড়ানো এবং ওপর দিকে মুখ করে রয়েছে, ঠিক যেন আমাদের ইশারা করে ডাকছে। অবশেষে আমরা তাহলে গুড়াপ্পার মৃতদেহের অবশিষ্টাংশের সন্ধান পেলাম। খুব অবাক হওয়ার মতো ঘটনা এই যে বুক থেকে মাথা পর্যন্ত শরীরের এই উপর ভাগ বাঘটা তখনও ছোঁয়নি। একখানা হাত উপরের দিকে ছড়ানো এবং অন্য হাতের আঙুলগুলো মুখের মধ্যে ঢোকানো। মনে হয় চিৎ করে চাপা দেওয়ার জন্য তা করা হয়েছে। লাল পিঁপড়ে এসে মুখ আর গায়ের চামড়া আচ্ছন্ন করে আছে। অনেক জায়গায় পিঁপড়েতে কালো গায়ের চামড়া খেয়ে ফেলতে পচা দেহের সাদা ও লাল মাংস বেরিয়ে পড়েছে। কেন যে শিয়াল বা হায়না এটা এখনও স্পর্শ করেনি তা পরিষ্কার বোঝা গেল। লাল পিঁপড়ের দুর্ধর্ষ স্বভাবের এবং যন্ত্রণাদায়ক হুল ফোটানোর কথা কারই বা না জানা। বাঘ বা অন্যান্য জীবেরা খেয়ে যাওয়ার পর মৃতদেহের অবশিষ্টাংশ উড়োজাহাজ গাছের আড়ালে ছিল বলে শকুনের চোখকে আকর্ষণ করতে পারেনি। যদি টের পেত তাহলে আমরা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যেত। পচা মৃতদেহের দুর্গন্ধে বাতাস ভরপুর হয়েছিল। লাল পিঁপড়েগুলো আগেই তাদের কালো রঙের স্বজাতিদের বিতাড়িত করেছিল। এখন ওই লাল পিঁপড়েগুলোর ভয়ে মৃতদেহের ওপর যেতে না পেরে দলে দলে মাছি চারপাশের ঘাসের উপর দিয়ে ভন ভন করে উড়ে বেড়াচ্ছিল। বোঝা গেল ওই উভয় দলের পিঁপড়ের মধ্যে দারুণ ঝগড়া হয়েছিল, কারণ মৃতের মাথা ও হাত দুটোর চারধারে 1 গজ চওড়া জায়গা নিয়ে উভয় প্রকার পিঁপড়ের শত শত মৃতদেহ ইতস্তত ছড়িয়েছিল। মাঝে মধ্যেই ওই 2 সংগ্রামী দলের কোনো কোনো সদস্য ভীষণভাবে জখম হয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। মৃতদেহের যে সামান্য অংশ অবশিষ্ট ছিল তা খাবার জন্য যে বাঘটা ফিরে আসবে না এটা পরিষ্কার জানা। তবে বাঘটা মৃতদেহ ফেলে গেল কেন সেটাই বোঝা গেল না। সাব ইন্সপেক্টর তার সঙ্গী কনস্টেবলটিকে মৃতদেহ অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বললেন। তারপর তিনি কোনো রকম কারণ ছাড়াই গাল ভরা সব কথা দিয়ে একটা বক্তব্য দাঁড় করালেন এবং আমাকে প্রমাণস্বরূপ তাতে সই করতে বললেন। আমরা যখন বন বিভাগের আয়ুরের বিশ্রামাবাসে ফিরে এলাম তখন সন্ধ্যা প্রায় লাগে। রেঞ্জ অফিসারটি রাত্রের জন্য আমাকে তার বাংলোতে থাকতে দিতে রাজি হলেন, কিন্তু পকেটে শুকনো বিস্কুটের কথা স্মরণ হতেই আমি শিবানীপল্লীর ক্যাম্পে আমার জন্য যে মশলা ধোসা মাংস অপেক্ষা করছে তার কাছে ফিরে যাওয়া স্থির করলাম। সঙ্গে আমার টর্চ ছিল, কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। অফিসার দুজনের কথা অমান্য করে রওনা হলাম। তারা পেছন থেকে চিৎকার করে আমাকে সজাগ করে দিয়ে বললেন, হয়তো আমাকে আর শিবানীপল্লীর মশলা ধোসা মাংস খেতে হবে না, কারণ রাস্তাটার বেশিরভাগই বক্রভাবে পাহাড়ের ঢাল বেয়ে ল্যান্টেনার ঝোপ আর এদিক ওদিক ছড়ানো ছিটানো বাবুল গাছের চারার মধ্যে দিয়ে গেছে। অন্ধকার ক্রমশ ঘন হয়ে এলো, আর সেই অন্ধকারের বুক ভেদ করে আমার টর্চের আলো মাত্র সরু একটা আলোকপথ তৈরি করল। আচমকা আমাকে একটা দারুণ মৃত্যু ভয় ঘিরে ধরল। কোনো শব্দ শুনতে পারছিলাম না। কেন যে আমাকে সাবধান করে দিয়ে ভীতু হরিণ ও অন্যান্য জীবজন্তুর ডাক আমার কানে এসে হাজির হচ্ছিল না তা আমি বুঝতে পারছিলাম না। চারিদিকে গভীর নৈঃশব্দ, শুধু মাটি আর আমার রবার সোলের জুতোর ঘষায় ক্ষীণ মচমচ আওয়াজ হচ্ছিল, এবং মাঝে মধ্যে আমার পায়ের চাপ পড়ে ডালপালা এবং পাতা ভাঙার মড়মড় শব্দ হচ্ছিল।
বাঘটা আমাকে লক্ষ্য করছে এই মনে ভেবে আমি হঠাৎ চুপ করে দাঁড়িয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কিছুই না। একটা জোনাকি পর্যন্ত দেখা গেল না। একটা ঝিঝি ডেকে উঠে আমাকে একটু শান্তি দিয়ে গেল না। এখন আমি পরিষ্কার বুঝতে পারলাম কেন আমি এত ভয় পেয়ে গেছি। আমি যে সম্পূর্ণ একা, এই চিন্তাই আমাকে ভীত করে তুলেছে। আমার অদৃষ্টে যা ঘটতে চলেছে তা সামনাসামনি প্রত্যক্ষ করার জন্য কোনো জীবন্ত প্রাণী সেখানে ছিল না। আমাকে সান্ত্বনা দেবার মতো কোনো জনপ্রাণীও নেই। যদিও বাঘটাকে ওই ঘুটঘুটে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না এবং তার কিছুমাত্র সাড়া শব্দও আমার কানে পৌঁছচ্ছিল না, তবুও কেন জানি সে এখানে হাজির আছে সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ ছিলাম। ঠিক আমার উপস্থিতি সম্বন্ধে যতটা নিশ্চয় ছিলাম ঠিক ততটা। আমি এটা খেয়াল করে দেখেছি, জঙ্গলে ভীষণ বিপদে পড়লে লোকে দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করে। আক্রমণোদ্যত দুষ্ট হাতির ভীষণ চিৎকার অথবা বাঘ বা চিতার বিকট গর্জনে হয় সে দিশেহারা হয়ে দৌড়ে পালাতে থাকে, নয়তো ভয়ে চলার শক্তি হারিয়ে একেবারে নিশ্চল হয়ে পড়ে। এরকম অবস্থায় পড়লে কি করা কর্তব্য, বা আরও ঠিক করে বলতে গেলে কি করা যায়, তা প্রায় ক্ষেত্রেই লোক একেবারেই চিন্তা করতে পারে না, আর সম্পূর্ণ ঠান্ডা মাথায় ভাবতে পারে অনেক কম জায়গাতেই। সাধারণত ভাববার সময়ই থাকে না। এখানে আমি বাঘের গর্জন বা হাতির চিৎকার কিছুই শুনতে পাইনি। তবে এখানে বাঘের উপস্থিতি সন্দেহ করে ভীত হয়ে যত জোরে দৌড়ে পারা যায় তত জোরে দৌড়ে ওই বিপজ্জনক জায়গা থেকে পালাতে মন উতলা হয়ে উঠল। তবে অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম, কেননা খুব বেশি জোরে দৌড়লে বাঘটা আমাকে নির্ঘাত আক্রমণ করবে। মানুষ খেকো বাঘ সমেত সমস্ত হিংস্র প্রাণীরাই জানে অন্যান্য জীবরা তাদের ভয় করে চলে। বাঘের দেখা পাওয়া মাত্রই যে শিকারের প্রাণ উড়ে যায় তা দেখতেই বাঘ অভ্যস্ত, এবং সেটা জানে বলেই বাঘের শিকার করার ব্যাপারে আত্মবিশ্বাস বেড়ে যায়, আর তার ফলেই সে এত সাফল্যের সঙ্গে শিকার করতে পারে। নিমেষের মধ্যে আমি বুঝতে পারলাম যে নিজেকে বাঁচাবার একমাত্র পথ হচ্ছে না দৌড়ে অন্য পথ অবলম্বন করা। বাঘটা নিশ্চয় কোনো জায়গায় গুড়ি মেরে বসে আমার উপর নজর রেখেছে এবং আমার জন্য অপেক্ষা করছে। হয়তো সে আমার সামনে, নয়তো পেছনে, অথবা পাশে যে কোনো স্থান থেকে আমাকে আক্রমণ করবার সুযোগ খুঁজছে। আমার কাছে টর্চ থাকায় এবং টর্চের আলো গভীর অন্ধকার ভেদ করে চারিদিক উজ্জ্বল করে দেওয়ায় সে এতক্ষণ আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারেনি। অবশ্য সে নিশ্চয়ই বিরক্ত বোধ করছে। তবে তাকে আক্রমণে প্রলুব্ধ করতে হলে টর্চটা নিভিয়ে আমাকে দৌড়তে হবে, তাহলেই সে বেরিয়ে আসবে। কথাগুলো ভাবা মাত্রই একটা নির্দিষ্ট গতিতে হাঁটতে শুরু করলাম। যেতে যেতে সামনে পেছনে এবং উভয় পাশে টর্চের আলো ফেলতে লাগলাম। রাস্তাটা ছিল সংকীর্ণ, খুব বেশি হলে 2 ফুটের বেশি চড়া হবে না। পথটা এক জায়গায় মোড় নিয়েছিল। ওখানে পৌঁছতেই টর্চের আলোতে সামনের দিকে 100 গজ দূরে বা পাশ ঘেঁষে একটা পাথর দেখা গেল। পাথরটা ছিল ঢালু, দেখে মনে হলো তার উচ্চতা 6-7 ফুট হবে। আমার ধারণা হলো প্রথমে জোরে হাঁটতে থাকলে সহজেই এক দৌড়ে গিয়ে পাথরটার উপরে ওঠা যাবে। এ কথা ভাববার কারণ এই যে আমার মাথায় একটা মতলব এলো। মানুষ খেকোটাকে লোভ দেখিয়ে দৃষ্টির সামনে আনার আমার ওইটাই একমাত্র উপযুক্ত জায়গা। আমি আমার মতলবটা বেশ ভালো করে ঝালিয়ে নিয়ে হাঁটতে লাগলাম। বাঘকে আক্রমণের প্ররোচনা জুগিয়ে হেঁটে যাবার পক্ষে
ওই 100 গজ দূরত্বটা যথেষ্ট বেশি। আক্রমণোদ্যত বাঘের গতিবেগ অবিশ্বাস্য এবং নিজের চোখে না দেখলে কল্পনা করা যায় না। তবুও পাথরটার 50 গজ দূরে থাকতেই আমি মতলবটা কাজে লাগাবার চেষ্টা করব বলে স্থির করলাম। গুলি ছুড়বার জন্য রাইফেলের ট্রিগার ঠিক করা আছে এ বিষয়ে নিশ্চিত হয়ে এবং পাথরটার 50 গজ দূরত্বে অবস্থান অনুমান করে নিয়ে আমি হঠাৎ টর্চ নিভিয়ে যথাসম্ভব জোরে দৌড়তে শুরু করলাম। টর্চ নিভে দিতেই চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। আমি আর কিছু দেখতে পারছিলাম না। তবে টর্চ নিভিয়ে দৌড় আরম্ভ করার আগে আমি পাথরটার অবস্থান কোথায় তা ভালো করে দেখি নিয়ে সেদিকে ফিরে গিয়েছিলাম। কিছুটা সচেতন হতেই এবং সে যা চাইছিল শিকারি যে তাই করেছে তা বুঝতে বাঘটার বেশ কয়েক সেকেন্ড সময় লেগে গেল। দৌড়তে দৌড়তে কেবল আমি চিন্তা করছিলাম হয়তো এখানে কোনো বাঘই নেই। ভয় পেয়ে বোকার মতো আমি বাঘ আছে বলে মনে করেছি। হঠাৎ মানুষ খেকোটা চারিদিক কাঁপিয়ে আমার পেছনে হুঙ্কার দিয়ে উঠল। আমার আর গতি বাড়াবার উপায় ছিল না। আমি যখন দৌড়তে দৌড়তে পাথরটার কাছে গিয়ে হাজির হলাম এবং পাথরটার উপরে উঠে গেলাম তখন বাঘটা আমার কয়েক ফুট মাত্র পেছনে। আমি ফিরে দাঁড়িয়েই রাইফেল তুলে নিলাম এবং বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চের বোতাম টিপলাম। মানুষ খেকো শয়তানটা সেই সুযোগে পাথরটার কাছাকাছি এসে গেছে এবং উপরে উঠে আসবার জন্য লাফ দেবার উপক্রম করছে। আমি আর দেরি না করে রাইফেলের ট্রিগারে চাপ দিলাম। চারিদিক কাঁপিয়ে গুলি ছুটে গেল। গুলি ছোড়ার বিকট আওয়াজের সঙ্গে সঙ্গেই মানুষ খেকোটা উল্টে গিয়ে পিছিয়ে গেল। আমি .405 রাইফেলের ট্রিগার টিপে দ্বিতীয় গুলিটা ছুড়লাম, কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ পরেই বাঘটা বিকট আওয়াজ করে তার বাঁ পাশে লাফিয়ে সরে গেল এবং সেখানকার লম্বা লম্বা ঘাসগুলোর ভেতরে মিলিয়ে গেল। আমি আবার বাঘটা যেখানে মিলিয়ে গেল সেখানে লক্ষ্য করে তৃতীয় গুলি ছুড়লাম। আমি ভয়ে আচ্ছন্ন হয়ে থাকাকালীন প্রথম গুলিটা ছুড়েছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে পড়ছে দ্বিতীয় গুলির শব্দ গুলহারি পাহাড়ের ঢালে প্রতিধ্বনিত হয়ে আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। আমি যে পাথরটার উপরে দাঁড়িয়েছিলাম সেটা থেকে পাহাড়টার দূরত্ব মাত্র 1 মাইল। গর্জন ক্রমে থেমে গিয়েছিল। তবে কি আমার দুটো গুলি বিদ্ধ হয়েছে, নাকি আমার গুলি দুটো বাঘটাকে ভয় দেখিয়েছে, স্পর্শই করেনি? হয়তো তার চাইতে খারাপ ব্যাপার ঘটেছে। আমি বাঘটাকে নাম মাত্র জখম করেছি। বাঘটা যে ঝোপের আড়ালে মিলিয়ে গিয়েছিল সেই ঝোপের উপর টর্চের আলো জ্বালিয়ে রেখে নিজে একটু শান্ত এবং স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য পাথরটার উপর বসে পড়লাম। বিশেষ করে চিন্তা দূর করার জন্যই বসে পড়লাম। তখনই শুধু আমি বুঝতে পারলাম কত অল্পের জন্য আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। বাঘটা যদি আমার আরও কাছে থাকতো বা আমার যে কোনো পাশে বা সামনের দিকে থাকতো, তবে আমি পাথরটার কাছে পৌঁছবার আগেই সে আমার আর পাথরটার মাঝখানে এসে হাজির হতো। এছাড়া যে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেটাই যদি প্রথমে থাকতো তবে তো রক্ষাই ছিল না। একটু স্বাভাবিক হওয়ার পর আমি শয়তানটার কি হয়েছে চিন্তা করতে লাগলাম। অত কাছে থেকেও আমি তাকে গুলিবিদ্ধ করতে পারিনি, সেটাই আমাকে খোঁচা দিতে লাগলো। আসলে আমি দ্রুত গতিতে দৌড়তে দৌড়তে শেষ মুহূর্তে পাথরটার উপর এসে উঠেছিলাম। ভয়, আবেগ এবং পরিশ্রমে আমি দস্তুর মতো হাঁপাচ্ছিলাম। অতএব আমি নিশ্চিতই কিছুটা এলোমেলোভাবে গুলি ছুঁড়েছিলাম, ফলে আমার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকতে পারে অথবা বাঘটাকে নামমাত্র আহত করতে পারে। ওই ঘন অন্ধকারে বাঘটাকে পিছু নেওয়া অসম্ভব।